91 কোশ্চেনটা very important. The single phase transformer is designed to operate 240 by 120 volt 50 Hz. The secondary side no load voltage and its frequency is dash if the high voltage side of the transformer is connected to 120 volt 25 Hz. আমরা জানি V max reactive potential V by M. তো এখানে ফ্লাক্স ডেন্সিটি যেহেতু ট্রান্সফর্মারটা তৈরি হয়েছে ফ্লাক্স ডেন্সিটি সেম থাকার জন্য ভি বাই এফ রেশিওটা সেম থাকবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি ভি ওয়ান বাই এফ ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু বাই। এবার ভোল্টেজ অন কত আছে 120 ছিল, মানে 120 দেওয়া হলো। আর এখন কত আছে এখন 50 V2 কত বের করতে হবে। আর আমার একটু আছে 25। V2 আর কোশ্চেনে যেহেতু বলেই দিয়েছে 25 Hz, তাহলে 60 ভোল্ট 25 Hz আছে এটাকে সেটা নিয়ে থাক সঠিক। 92 জায়গায় কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। ল্যামিনেটেড কথাটা নিজে দেখ দাও, যেখানেই লেমিনেশন থাকবে সেখানে এডি কারেন্ট লস, যেখানে এডি কারেন্ট লস থাকবে সেখানে লেমিনেশন, বাকি কিছু পড়ারই দরকার নেই। তাহলে লেমিনেটেড ইনসুলেশনস coated with varnish are normally used in the transformer. সঠিক উত্তর হবে সি দাস, টু রিডিউস এডি কারেন্ট লস। বাকি অপশনগুলো বলে দেখো গুড আছে। 93 জায়গার কোশ্চেনটা কেটে দাও। 94 থেকে অন হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস ডাজ হিস্টেসিস লস ডিপেন্ড। হিস্টেসিস লস ডিপেন্ড কথাটা নিচে দেখ দাও। ফ্লাক্স ডেন্সিটি, ফ্রিকোয়েন্সি, থিকনেস অফ দ্য ল্যামিনেশন আর টাইম। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার কথাটা নিচে দেখ দাও ইউজিং দ্য কোড গিভেন বিলো। তাহলে এখানে কি বলছো, অন হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর ডাজ হিস্টেসিস লস ডিপেন্ড। হিস্টেসিস লস কার উপর ডিপেন্ড করছে সেটা জানতে গেলে আমাদের হিস্টেসিস লসের ফর্মুলাটা জানতে হবে। আমরা জানি পি হিস্টেসিস সমান কে সার্ভিস ইজ ভি ম্যাক্স টু দি পাওয়ার 1.6 f3. V is equal to volume of the iron, F is equal to frequency of the magnetic reversal, V max is equal to maximum flux density, K sub x is equal to hysteresis coefficient বা স্টেনমার কোএফিসিয়েন্ট। তাহলে এখানে দেখো ফ্লাক্স ডেন্সিটি, হ্যাঁ ম্যাক্সের উপর নির্ভর করে, তাহলে এক দাগের বক্তব্যটা সঠিক আছে। দু দাগে কী বলছি ফ্রিকোয়েন্সি, হ্যাঁ ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে, তাহলে সঠিক আছে দু দাগে। থিকনেস অফ দ্য লেমিনেশন, থিকনেস অফ দ্য লেমিনেশনের উপর নির্ভর করে এডি কারেন্ট লস। সেখানে 3 দাগের থেকে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো এডি কারেন্ট লস। 4 দাগের টাইম, না টাইমের সঙ্গে কোনো গল্প নেই, ফর্মুলাতে টাইম নেই, তাহলে 1 আর 2 সঠিক আছে। আমাদের কারেক্ট অ্যান্সার বের করতে বলেছে বি ফর বয় সঠিক উত্তর হবে, কারণ বি ফর বয়তে 1 and 2 আছে। 95 দাগের কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে, ইফ R1 is the primary winding resistance and R2 is the secondary winding resistance and K is the transformation ratio, then the equivalent resistance of the transformer as referred to the primary winding is dash. এই একটা মুখস্থ করে ফেলো, এটা কি সঠিক উত্তর হবে। R1 plus R2 by K square। 96 জায়গায় কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। অল ডে এফিসিয়েন্সি কথাটা নিচে দেখবে হবে ট্রান্সফর্মার ইজ ইকুয়াল টু দ্য পাওয়ার এফিসিয়েন্সি নাকি লেস দেন দ্য পাওয়ার এফিসিয়েন্সি। দেখো অল ডে এফিসিয়েন্সি তো সবসময় লেস দেন দ্য পাওয়ার এফিসিয়েন্সি হবে, কারণ অল ডে এফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে গেলে অল ডে রেসপেক্টে ইনপুট আউটপুট লস ক্যালকুলেশন করতে হয়। আমরা জানি কপার লস আয়রন লস যখন সমান থাকে তখন এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হয়। ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের 50% ফুল লোডে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হবে, এইভাবে ড্রয়িং ডিজাইন করা হয়। কিন্তু দেখা গেল সন্ধ্যার সময় অনেক বেশি পরিমাণে লোড থাকার কারণে আউটপুট রেশিওতে কপার লস বেড়ে যায় বলে এফিসিয়েন্সি ফল করে। আবার ভোরের দিকে বা অফ লোডের ক্ষেত্রে লোডটা অনেক কমে যায় বলে
আউটপুট রেশিওতে আয়রন লস বেড়ে যায়, যে কারণে এফিসিয়েন্সি ফল করে। আর এই দুটো কারণের জন্য অল এফিসিয়েন্সি যোগফল করতে গেলে আলটিমেটলি এফিসিয়েন্সিটা ফল করে। তাহলে সেজন্য লেস দেন পাওয়ার এফিসিয়েন্সি সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে বিফল হয়। বাকিটা মুখস্থ করে ফেলো। 97 দাগে সেম রিলেটেড কোশ্চেন 88 দাগে ছিল দ্য মেটেরিয়াল ইউজড ইন কনস্ট্রাকশন অফ কোর কথাটা নিচে দেখো। অফ এ ট্রান্সফর্মার ইজ জেনারেলি নন ম্যাগনেটিক মেটেরিয়াল নাকি মাইল্ড স্টিল নাকি কাস্ট আয়রন নাকি সিলিকন স্টিল। সঠিক উত্তর ডিফল্টটা হবে সিলিকন স্টিল। সিলিকন স্টিল ব্যবহার করা ডিউ টু লো হিস্টেসিস কোএফিসিয়েন্ট। সাইডে একটা অ্যারোজেনালি লিখে রাখতে পারো ডিউ টু লো হিস্টেসিস কোএফিসিয়েন্ট। 98 দাগের কোশ্চেনটা দেখো ট্রান্সফর্মার হুইচ ইনক্রিজেস ভোল্টেজ লেভেল। ইনক্রিজেস ভোল্টেজ লেভেল কথাটা নিচে দাগ দাও। ইজ টার্মড অ্যাজ ড্যাশ। স্টেপ অফ ট্রান্সফর্মার নাকি অটো ট্রান্সফর্মার নাকি আইডিয়াল ট্রান্সফর্মার নাকি স্টেপ অফ ট্রান্সফর্মার। প্রথমটা স্টেপ ডাউন। তাহলে এখানে দেখো ইনক্রিজিং দ্য ভোল্টেজ লেভেল, সেকেন্ডারি ভোল্টেজ যে বাড়ায় তাকে স্টেপ অফ ট্রান্সফর্মার বলে, আর সেকেন্ডারি ভোল্টেজ যে কমায় তাকে স্টেপ ডাউন ট্রান্সফর্মার বলে। তাহলে ডিফল্ট ডাউন এখানকার অপশন অনুসারে সঠিক উত্তর হবে। 99 দেখে দেখো ট্রান্সফরমেশন রেশিও। ট্রান্সফরমেশন রেশিও কথাটা নিচে দাগ দাও। অফ এ ট্রান্সফর্মার ক্যান বি রিটেন অ্যাজ অ্যান ইকুয়েশন ফ্রম দ্য ফলোইং হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু। দেখো ট্রান্সফরমেশন রেশিও আর ট্রান্স রেশিও দুটো জিনিস আমি বলেছিলাম। ট্রান্সফরমেশন রেশিও যখন হবে তখন সেটা হয় N1/N2 ইজিক্যাল টু A, আর ট্রান্স রেশিও যখন হবে তখন হলো এটা হচ্ছে সরি ট্রান্সফরমেশন রেশিও আর যখন কে হলো কিসের নাম কি হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও? এখানে উত্তরটা ভুল দিয়েছে। ট্রান্স রেশিও কোনটা বলো? 99? 99 ভুল আছে। 99 ভুল আছে। ভুল আছে। এটা ট্রান্সফরমেশন রেশিও না, এটা ট্রান্স রেশিও হওয়া উচিত ছিল। আমি ট্রান্স রেশিও ভেবেই করে যাচ্ছি। 99টা ভুল আছে। ট্রান্সফরমেশন রেশিও ট্রান্স রেশিও অনেক সময় উচ্চারণ একই রকম মনে হয় বলে অনেকে উত্তর একই রকম দিয়ে ফেলে, কিন্তু জিনিস দুটো রেসিপ্রোকাল, দুটো উল্টো জিনিস। ট্রান্সফরমেশন রেশিও ডিপেন্ড করে হচ্ছে ভোল্টেজটা। ট্রান্স রেশিও হচ্ছে N1/N2 আর ট্রান্সফরমেশন রেশিও হলো E2/E1। ভোল্টেজটা ডিপেন্ড করে। ইয়েটা কি বললে? সকালবেলা ধরো লোড যখন কম থাকে তখন আয়রন লস বেশি হবে। এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম হবে যখন আবার আয়রন লস কপার লস সমান থাকবে, আর সেটা আছে 50% অফ ফুল লোড। সেভাবে ডিস্ট্রিবিউশন ট্রান্সফার ড্রয়িং ডিজাইন করে। তাহলে সেরকম লোড যখন থাকবে হাফ লোডে চলবে, যখন ট্রান্সফর্মার এফিসিয়েন্সি হাই হবে। এবার হাফ লোড থেকে সন্ধ্যার সময় ফুল লোডের কাছাকাছি চলে গেল, তাহলে ফুল লোডের কাছাকাছি চলে গেলে আউটপুটের সাথে কপার লস বেড়ে যাবে, কারণ কপার লস ইজিক্যাল টু আইএস করা হবে। এবার লোড যখন কম তখন তো আয়রন লসকে আমাকে সমানভাবে দিয়েই যেতে হচ্ছে। আয়রন লস তো কোনোভাবেই তো কমানো যাচ্ছে না। ফুল লোড হাফ লোড যা লোড দাও, এনার্জাইজ থাকলেই হলো, ওর লস সমান। তাহলে তোমার পুজোর সময় তুমি দোকান দিলে, চাউমিনের দোকান, তোমার কাছে অনেকগুলো লেবার আছে, সেই সময় কি হলো যে তোমার বিক্রি বাট্টা বাড়ছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তোমার সেই সময় দেখা গেলো কর্মচারীগুলোর মাইনা আউটপুট রেশিওতে বেশি দিতে হচ্ছে। যে কয়টা বিক্রি হচ্ছে তার তুলনায় বেশি দিতে হচ্ছে। বলে না আপনার এখানে দয়া করে থেকে গেছি, আমাদের আরও এর থেকে বেশি যেটা আমাকে বাইরে ডাকছিল, তখন তোমার মাইনে বেশি করে দিতে হচ্ছে বলে সেই অনুপাতে লাভ হচ্ছে না। আবার যখন অফ সিজন আছে সে সময় বিক্রি হচ্ছে না, শুধু শুধু কর্মচারী মাইনে দিতে হচ্ছে, সেই জন্য আবার লস হচ্ছে। তাহলে সেই সময়ই সব থেকে লাভ হবে যখন বিক্রি বারটাও ঠিক আছে, মাইনেপত্র বেশি দিতে হচ্ছে না, অথচ বিক্রি মোটামুটি ঠিক আছে। দুটোর ভিতরে একটা সামঞ্জস্য থাকবে। সে মানে বোঝানোর জন্য বললাম, জিনিসটা অন্যরকম। 100 টাকার কোশ্চেনটা দেখো। দ্য টাইপ অফ অয়েল কথাটা নিচে দেখো। ইউজ ইন ট্রান্সফর্মার ইজ ড্যাশ। দেখো এই জিনিসটা নিয়েও অনেক কিন্তু আছে। দ্য টাইপ অফ অয়েল ইউজ ইন ট্রান্সফর্মার ইজ ড্যাশ। কোনো বইতে থাকবে মিনারেল অয়েল, কোনো বইতে থাকবে অ্যাসকার অয়েল। অ্যাসকার অয়েলটা ওয়ান কাইন্ড অফ মিনারেল অয়েল। কোনো জায়গায় মিনারেল অয়েলের পরিবর্তে সিনথেটিক অয়েলও ব্যবহার করা হয়, সেজন্য এটা এর যে সঠিক উত্তর কোনটা এটা মানে ডিপেন্ডেবল। কিন্তু অ্যাসকার অয়েল আর মিনারেল অয়েল এই দুটোই নর্মালি পরীক্ষা হলের জন্য ভ্যালিড উত্তর। অ্যাসকার অয়েল হলো ওয়ান কাইন্ড অফ মিনারেল অয়েলের নাম এবং সেটাই ব্যবহার করা হয় নর্মালি। তো এখানে মিনারেল অয়েল আছে, অ্যাসকার অয়েল নেই, সেজন্য উত্তর হবে না। আর বাকিগুলো দেখো, কোকোনাট অয়েল, পাম অয়েল, অলিভ অয়েল, এগুলো তো ব্যবহার করা হয় না।
পেট্রোলিয়াম জাতীয় পদার্থ থেকে এটা বের করা হয়, তাহলে সেখানে মিনারেল অয়েলটাই সঠিক উত্তর হবে সি দাগ। 101 দাগের কোশ্চেনটা কেটে দাও, 102 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্লাস ফর্মেশন, স্লাস কথাটা নিচে দেখবো, তাহলে স্লাস ফর্মেশন ইন ট্রান্সফর্মার অয়েল ইজ ডিউ টু হুইচ অন অফ দ্য ফলোইং। তাহলে স্লাস ফর্মেশনটা তেলের ভেতরে হয় নিচের কোন কারণের জন্য? এটা অক্সিডেশনের জন্য হয়। তাহলে অক্সিডেশন অফ দ্য ট্রান্সফর্মার, বাতাসে অক্সিজেনের মানে সঙ্গে অক্সিডেশন করলে ওইটা স্ল্যাশটা ফর্মেশন তাড়াতাড়ি হয়। তাহলে সঠিক উত্তর ডিফার ডক হবে। বাকি অপশনগুলো বলে দেখো, ওগুলো ভুল আছে। 103 দাগের কোশ্চেনটা দেখো কি বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে 103 দাগ। এ সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার রেটেড ফ্রম 220/440 ভোল্ট। 220/440 ভোল্ট মানে স্টেপ অফ ট্রান্সফর্মার 1:2 অনুপাতে ভোল্টেজটা বাড়াচ্ছে। 50 হার্জ অপারেশন অ্যাট নো লোড অ্যাট 220 ভোল্ট। নো লোড থেকে 220 ভোল্ট এই কথাটা নিচে দেখো। 40 হার্জ কথাটা নিচে দেখো। তাহলে 50 হার্জের জন্য তৈরি, কিন্তু ব্যবহার করা হচ্ছে 40 হার্জের জন্য। দ্য ফ্রিকোয়েন্সি অপারেশন অ্যাট রেটেড, কী বলছে, দিস ফ্রিকোয়েন্সি অপারেশন অ্যাট রেটেড ভোল্টেজ। ভোল্টেজ রেটেড মানে হচ্ছে 220 জন্য তৈরি, 220 তৈরি করা হচ্ছে, মানে ভোল্টেজ দেওয়া হচ্ছে, মানে ভোল্টেজ সেম আছে কিন্তু ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দেওয়া হচ্ছে। রেজাল্টস ইন হুইচ অফ দ্য ফলোইং, এর ফলে কী হবে? দেখো আমরা জানি ভি ম্যাক্স প্রপোর্শনাল টু V/F। এখানে ভোল্টেজটা দেখো রেটেড ভোল্টেজ বলে দিয়েছে, তার মানে ভোল্টেজ কনস্ট্যান্ট। ভোল্টেজ কনস্ট্যান্ট হলে ভি ম্যাক্স ইনভার্সলি প্রপোর্শনাল টু এ হয়ে গেল। তাহলে 50 হার্জের জায়গায় 40 হার্জ ব্যবহার করা হচ্ছে, তার মানে আলটিমেটলি ফ্রিকোয়েন্সি কমাচ্ছে। তাহলে ফ্রিকোয়েন্সি কমাচ্ছে মানে ফ্লাক্স ডেন্সিটি বেড়েছে। বোঝার সুবিধার্থে আমি ফ্রিকোয়েন্সি দ্বিগুণ কমালাম, এডি কারেন্ট দ্বিগুণ বেড়ে গেল। পি এডি সমান কে ডি ম্যাক্স স্কোয়ার এফ স্কোয়ার টি স্কোয়ার। তাহলে পি এডি ডিরেক্টলি প্রপোর্শনাল টু বি ম্যাক্স টু দি পাওয়ার। তাহলে ফ্রিকোয়েন্সি দ্বিগুণ কমেছে, তার জন্যে এডি কারেন্ট লস 2 গুণে 4 গুণ কমে গেছে। ফ্লাক্স ডেন্সিটি দ্বিগুণ বেড়ে গেছে, তার জন্য এডি কারেন্ট লস আবার 4 গুণ বেড়ে গেছে। তাহলে 4 গুণ বাড়লো আর 4 গুণ কমলো মানে রিমেন সেম। এবার চলে আসো হিস্টেসিস লসে। পি হিস্টেসিস ডি প্রপোর্শনাল টু হিস্টেসিস সমান কে সব ইজ ডি ম্যাক্স টু দি পাওয়ার 1.6 এফ ভি। তাহলে পি হিস্টেসিস ডিরেক্টলি প্রপোর্শনাল টু বি ম্যাক্স টু দি পাওয়ার 1.6 এফ টু দি পাওয়ার কিছু নেই মানে 1 আছে। ফ্রিকোয়েন্সি দ্বিগুণ কমলো, তাহলে হিস্টেসিসটা দ্বিগুণ কমলো। আবার ফ্রিকোয়েন্সি দ্বিগুণ কমেছে বলে ফ্লাক্স ডেন্সিটি দ্বিগুণ বেড়েছে, তাহলে ফ্লাক্স ডেন্সিটি দ্বিগুণ বাড়লো মানে 16 দ্বিগুণে রাফলি আমি 32 মনে করে নিলাম, 3.2 মনে করে নিলাম, বাড়লো, তারপরে 1.2 বেড়ে গেল। তাহলে ইনক্রিজেস দ্য হিস্টেসিস লস অ্যান্ড নো চেঞ্জ ইন দ্য এডি কারেন্ট লস। সঠিক উত্তর তাহলে ডিফার ডক। এই যে আমরা একটুখানি আগে দেখলাম যে জিনিসটা, তাই ভোল্টেজ কনস্ট্যান্ট থাকলে হিস্টেসিস লসটা উল্টোভাবে ভ্যারি করে, বাড়লে কমে কমলে বাড়ে, আর এডি কারেন্ট লসটা সেম থাকে, ঠিক আছে। আর যদি ভোল্টেজ কনস্ট্যান্ট না থাকে তাহলে দুটো ক্ষেত্রেই ভোল্টেজ মানে তোমার এই ভোল্টেজ বাড়লেও এডি কারেন্ট লস বাড়বে, ফ্রিকোয়েন্সি বাড়লেও এডি কারেন্ট লস বাড়বে, হিস্টেসিস লসও তাই। মানে সহজ কথা, ভোল্টেজ বাড়লে আয়রন লস বাড়বে, ভোল্টেজ কমলে আয়রন লস কমবে, যখন ভোল্টেজ কনস্ট্যান্ট বলবে না। আর যখন ভোল্টেজ কনস্ট্যান্ট বলবে ঠিক তার উল্টোটা হয়ে যাবে, এডি কারেন্ট লস সেম থাকবে আর হিস্টেসিস লস বাড়লে কমবে, কমলে বাড়বে। আমি জিনিসটা উল্টো করে দিয়েছি, সেজন্য ইম্প্যাক্টটাও আমি উল্টোইটাই পাবো। 104 দাগের কোশ্চেনে দেখো সিটি, সিটি কথাটা নিচে দাগ দাও। ইজ ইউজড ফর মেজারিং ড্যাশ। সিটি কোশ্চেনের ভেতরেই উত্তর। সি ফর কারেন্ট, ই ফর ট্রান্সফর্মার। তাহলে কারেন্ট মাপার জন্যই ব্যবহার করা হয়। এবার যেহেতু এটা একটা ট্রান্সফর্মার, ট্রান্সফর্মার সবসময় এসি কারেন্টেই ব্যবহার হবে, কারণ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স না থাকলে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট হবে না, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট না থাকলে কখনোই সেকেন্ডারিতে ইন্ডাস্ট্রি হয়ে তৈরি হবে না। তাহলে অবশ্যই এটা অল্টারনেটিং কারেন্ট হতে হবে। কারেন্ট ট্রান্সফর্মার বলে কারেন্ট, আর জিনিসটা যেহেতু ট্রান্সফর্মার সেজন্য অল্টারনেটিং হবে। তাহলে সঠিক উত্তর ডিফার ডক। 105 দাগের কোশ্চেনটা দেখো। ইন দ্য কেস অফ স্টেপ ডাউন ট্রান্সফর্মার, স্টেপ ডাউন কথাটা নিচে দাগ দাও। কারেন্ট ইন দ্য সেকেন্ডারি ইজ ড্যাশ। তাহলে স্টেপ ডাউন বলে দিয়েছে, তাহলে স্টেপ ডাউন মানে কি, সেকেন্ডারি ভোল্টেজ যে কমায়। তাহলে ভোল্টেজ যে কমায় সে কারেন্ট অবশ্যই বাড়ায়, তাহলে সঠিক উত্তর হবে মোর দ্যান দ্য কারেন্ট ইন দ্য প্রাইমারি। প্রাইমারি তুলনায় সেকেন্ডারি কারেন্টটা বেশি হবে। তাহলে এর দ্বারা সঠিক উত্তর। বাকি অপশনগুলো বলে দেখো ভুল আছে। পি ইজিক্যাল টু ভি আই, তাহলে ভি ইজিক্যাল টু পি বাই আই।
পাওয়ার সেম থাকার কারণে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু আই হয় ভাই। ওইগুলো না সব লাল কলম দিয়ে লিখতে হবে, লালটা আছে আজকে আনতে ভুলে ঠিক গেছি। আছে? যখন লিখতে এটা আমি লাল সবুজ কালার আর লাল দিয়ে লিখে ওই লাল কালার টানালে ওভারল্যাপিং হয়ে যাবে। একশো 105 করছে না, দেখো ইন কেস অফ স্টেপ ডাউন ট্রান্সফর্মার, স্টেপ ডাউন কথাটা নিজে দাগ দাও, দ্য কারেন্ট ইন দ্য সেকেন্ডারি ইজ ড্যাশ। তাহলে স্টেপ ডাউন ট্রান্সফর্মারে কারেন্ট স্টেপ ডাউন করছে, তার মানে ভোল্টেজ স্টেপ ডাউন ট্রান্সফর্মার ভোল্টেজ স্টেপ ডাউন করছে, ভোল্টেজ স্টেপ ডাউন করছে মানে কারেন্ট অবশ্যই স্টেপ আপ করবে, তাহলে মোর দ্যান দ্য কারেন্ট ইন দ্য প্রাইমারি। দেখ সঠিক উত্তর হবে 106 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুইচ অফ দ্য ফলোইং আর ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ এ গুড ট্রান্সফর্মার অয়েল। গুড ট্রান্সফর্মার অয়েল কথাটা নিচে দাগ দাও, এটা হলো সর্বঘটের কাঠালি কলা, মানে সব কিছুই উত্তর হবে এই ধরনের করছেন। লো ভোলাটাইলিটি, হ্যাঁ ভোলাটাইলিটি বা সান্দ্রতা যদি কম হয় তাহলে অয়েল সার্কুলেশন ভালো হয়, অয়েল সার্কুলেশন ভালো হলে হিট ডেসিপেশন খুব সহজে হয়, তাহলে হিট ডেসিপেশন খুব সহজ হলে সেই অয়েলটা অবশ্যই ভালো হয়। তাহলে লো ভোলাটাইলিটি, ওই লো ভিসকোসিটি এই কথাটা ঠিক আছে। আর লো ভোলাটাইলিটি, ভোলাটাইলিটি মানে উদ্বাহিতা, হিট দিলে যদি বাষ্পায়িত হয়ে যায় সরাসরি তাহলে সেই তেলটা তো ভালো না, তাহলে সেই বাষ্পায়িত হওয়ার ক্ষমতা যদি কম হয় তাহলে ভোলাটাইলিটি কম হয়, তার মানে সেটা ভালো, তাহলে লো ভোলাটাইলিটি সঠিক আছে। হায়ার ফ্ল্যাশ ওভার পয়েন্ট, যদি ফ্ল্যাশ ওভার পয়েন্ট অনেক হাই হয়, মানে আগুন ধরার যে টেম্পারেচার সেটা অনেক হাই হয়, তাহলে সহজে আগুন ধরবে না, সহজে আগুন ধরবে না মানে অনেক হাই টেম্পারেচার পর্যন্ত আমি এই ট্রান্সফর্মারটাকে ব্যবহার করতে পারবো, তাহলে অপারেটিং টেম্পারেচার অনেক হাই হবে, তাহলে সেই জন্যে মানে সেফটি ফ্যাক্টরটা অনেক হাই হয়ে যাবে, ট্রান্সফর্মারের লংজিভিটি অনেক হাই হয়ে যাবে, তাহলে ওটাও ভালো। আর ময়েশ্চার টলারেন্স, যে সামান্য ময়েশ্চার ঢুকলেও ইনসুলেশন প্রপার্টি যদি তাতে খারাপ না হয় তাহলে সেই তেলটা ভালো, তাহলে সবগুলো প্রপার্টি ভালো। এখানে ভোলাটাইলিটি বলেছে, ভিসকোসিটিটা বলেনি, ভিসকোসিটি লো হওয়াও ভালো। ভিসকোসিটি মানে সান্দ্রতা, যদি তেলটা যদি জমাটি রক্তের মতন হয়ে যায়, নারকেলের তেল শীতকালে যেমন হয় সেরকম হয়ে যায়, তাহলে তো অয়েল সার্কুলেশন হবে না, তাহলে সেই জিনিসটা কম হওয়া ভালো। তাহলে ডিফার ডক সঠিক উত্তর। 107 দাগের কোশ্চেন সিমুলেটেড কোশ্চেন 62 দাগে ছিল, কেটে দাও। 108 দাগের সিমুলেটেড কোশ্চেন 90 দাগেও ছিল। দ্য ইএমএফ ইন্ডিউসড কথাটা নিচে দাগ দাও। ইন দ্য ওয়াইন্ডিং অফ এ ট্রান্সফর্মার উড ড্যাশ ল্যাগ দ্য কোড ফ্লাক্স বাই 90 ডিগ্রি। যেহেতু ইন্ডাকটিভ লোড সেখানে ল্যাগিংটাই হয়, এবং যেহেতু আইডিয়াল কন্ডিশনে ধরা হয় সেজন্য বা ওই কম্পোনেন্টটা 90 ডিগ্রি ল্যাগ করে, তাহলে এ দাগ সঠিক উত্তর। ছবিটা দেখে নাও, বুঝতে পারবে। 109 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রান্সফর্মার স্টেপস আপ কথাটা নিচে দেখো, ভোল্টেজ বাই এ ফ্যাক্টর 100। তাহলে একটা ট্রান্সফর্মার ভোল্টেজ স্টেপ আপ করছে যার ফ্যাক্টরটা 100। দ্য রেশিও অফ দ্য কারেন্ট ইন দ্য প্রাইমারি টু দ্যাট অফ এ সেকেন্ডারি ইজ ড্যাশ। তাহলে ওই সেই P = VI এর ফর্মুলা, P = VI, V = P/I, তাহলে V proportional to I। তাহলে এখানে কি বলছে, যে ট্রান্সফর্মার স্টেপ আপ ভোল্টেজটা বলছে 100 গুণ বাড়িয়ে দেবে, তাহলে কারেন্ট 100 গুণ কমে যাবে, তাহলে সঠিক উত্তর হবে দ্যাট ইন দ্য সেকেন্ডারি কারেন্ট। কি বলছে, যে ট্রান্সফর্মার স্টেপ আপ ভোল্টেজ বাই এ ফ্যাক্টর 100, দ্য রেশিও অফ দ্য কারেন্ট ইন দ্য প্রাইমারি টু দ্যাট অফ এ সেকেন্ডারি। প্রাইমারি কারেন্ট তার মানে I1/I2, তাহলে I1 যদি আমি 100 ধরি তাহলে স্টেপ ডাউন 100 গুণ করেছে, তার মানে 1, তাহলে 100/1 সমান 100। সঠিক উত্তর এখানকার অপশন ছিল বি ফর বয়। 110 দাগের কোশ্চেনটা দেখো, 110 দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন দ্য এখানে আবার ঠিক লিখেছে ট্রান্সফরমেশন রেশিও। ইন দ্য পার্সেন্টেজ রেজিস্ট্যান্স কথাটা নিচে দেখো, অফ এ পাওয়ার ট্রান্সফর্মার ফর সেকেন্ডারি সাইড ইজ 2.5%, 2.5% কথাটা নিচে দেখো। অ্যান্ড দ্য রেশিও and the turns ratio is 1:10, turns ratio 1:10 আছে। the percentage secondary resistance referred to the primary will be dash। দেখো পারমানেন্ট ইম্পিডেন্স প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডের সমান হয়, তো তাহলে ইন ট্রান্সফর্মার দেখো নিচে কত দেওয়াই আছে, 2.5 ওটারও হলে এটারও 2.5 হবে, কারণ পারমানেন্ট ইম্পিডেন্স সমান যদি হয় তাহলে লোড শেয়ারিং কেভি রেটিং অনুসারে হয়।
তাহলে ইন দ্য পার্সেন্টেজ রেজিস্ট্যান্স অফ এ পাওয়ার ট্রান্সফর্মার ফর সেকেন্ডারি সাইড ইজ 2.5% অ্যান্ড দ্য ট্রান্স রেশিও 1:10 দ্য পার্সেন্টেজ সেকেন্ডারি রেজিস্ট্যান্স ইকুয়াল টু দ্য প্রাইমারি উইল বি ড্যাশ। দেখো এখানে কোশ্চেনটা করে দেওয়া আছে ইন ট্রান্সফর্মার পার্সেন্টেজ রেজিস্ট্যান্স অফ প্রাইমারি অ্যান্ড দ্য সেকেন্ডারি সাইড আর ইকুয়াল। ট্রান্সফর্মারের ক্ষেত্রে পারমানেন্ট ইম্পিডেন্স বা পার্সেন্টেজ ইম্পিডেন্স প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডের সমান হয়। যেমন পি ইজিক্যাল টু ভিআই, তাহলে পাওয়ার সেম থাকে না সেরকম। ভোল্টেজ যতগুণ বাড়লো কারেন্ট ততগুণ কমাতে হবে, বা ভোল্টেজ যতগুণ কমলে কারেন্ট ততগুণ বাড়াতে হবে, দুজনের গুণফলটা সমান থাকে। সেরকমভাবে পারমানেন্ট ইম্পিডেন্স ট্রান্সফর্মারের ক্ষেত্রে সেম, ট্রান্সফর্মারের ক্ষেত্রে সেম হবে। ট্রান্সফর্মার যদি তুমি আরেকটা করে নাও তাহলে আলাদা হবে। এখানে যেহেতু সেম ট্রান্সফর্মারের গল্প আছে, তাহলে আগে কোশ্চেনে যেহেতু 2.5 বলেছিল, এখানেও 2.5 হবে। তাহলে ওই প্রথম লাইনটার ওই অঙ্ক মানে করে দেওয়া, যেটা এক্সপ্লেনেশনের প্রথম লাইনটাই তার ভাগ দিয়ে রাখো, তাহলে বুঝতে পারবো সহজে। ইন ট্রান্সফর্মার দ্য পার্সেন্টেজ রেজিস্ট্যান্স ইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সাইড আর ইকুয়াল। পার্সেন্টেজ রেজিস্ট্যান্স হবে না ইম্পিডেন্স হয়ে যাবে না? রেজিস্ট্যান্স ইকুয়াল হয়, ইম্পিডেন্স ইকুয়াল হয়। পরের কোশ্চেনটা দেখো, when আর এডি কারেন্ট লস কথাটা নিচে দেখবো, ইন এ ট্রান্সফর্মার রিডিউস কথাটা নিচে দেখবো। তাহলে এডি কারেন্ট লস একটা ট্রান্সফর্মারের ক্ষেত্রে কখন কমে? ইফ লেমিনেশন আর ঠিক, দেখো যেখানেই এডি কারেন্ট লসের কথা বলবে সেখানেই লেমিনেশন, আর যেখানেই যেখানে লেমিনেশনের কথা বলবে সেখানেই এডি কারেন্ট লস কমানোর গল্প। এবার এটা গল্প হলো, আমরা জানি পি এডি সমান কি বি ম্যাক্স স্কোয়ার এফ স্কোয়ার টি স্কোয়ার। তাহলে পি এডি যে প্রপোর্শনাল টু পি স্কোয়ার, থিকনেস অফ দ্য লেমিনেশন যদি বাড়ানো হয়ে যায় তাহলে এডি কারেন্ট লস কিন্তু বেড়ে যাবে। তাহলে এখানে গল্প হলো when এডি কারেন্ট লস ইন এ ট্রান্সফর্মার রিডিউস, এডি কারেন্ট লস যখন কমে, এডি কারেন্ট লস তোমাকে কমাতে গেলে কী করতে হবে? লেমিনেশনটা তাহলে পাতলা করতে হবে। তাহলে থিন, তাহলে দেখো সেটাই আছে দ্য ইফ লেমিনেশন আর থিন বিদাগে আছে সেটা। এ জায়গায় কী বলছি, ইফ লেমিনেশন আর ঠিক কতটা নিচে দেখবে, যদি পুরো হয়ে যায় তাহলে এডি কারেন্ট লস তো বেড়ে যাবে। উত্তর হলো না, ভুল আছে। ইফ দ্য নাম্বার অফ টার্নস ইন দ্য প্রাইমারি ওয়াইন্ডিং ইজ রিডিউস, ইফ দ্য নাম্বার অফ টার্নস ইন দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং ইজ রিডিউস। দেখো নাম্বার অফ টার্নের সঙ্গে ট্রান্সফরমেশন রেশিও ভ্যারি করবে, ভোল্টেজ স্টেপ আপ স্টেপ ডাউন ভ্যারি করবে, কিন্তু এটা তো কোরের ব্যাপার, এটা টার্নের ব্যাপার না। তাহলে কোরের ফ্লাক্স ডেন্সিটি কত, লেমিনেশন থিকনেস কত, আর ফ্রিকোয়েন্সি কত, এই তিনটে প্যারামিটারের উপর নির্ভর করেই এডি কারেন্ট লসটা ভ্যারি করবে। টার্ন সংখ্যার সঙ্গে এটার কোনো ভ্যারিয়েশন নেই, তাহলে সেই জন্য ওটা উত্তর হবে না। তাহলে সঠিক উত্তর এখানকার অপশন হিসেবে ইফ লেমিনেশন আর থিন। তাহলে এডি কারেন্ট লস কমাতে গেলে আমাকে হয় লেমিনেশনের থিকনেস পাতলা করতে হবে, অথবা ফ্লাক্স ডেন্সিটি কমাতে হবে, অথবা ফ্রিকোয়েন্সি কমাতে হবে, অথবা কোডটাকে আউট করে দিতে হবে, কোড লসই থাকবে না, এয়ার কোড করে দিতে হবে। সেক্ষেত্রে লিকেজ ফ্লাক্সের পরিমাণ অনেক বেশি হবে, ম্যাগনেটাইজিং কারেন্টের পরিমাণ অনেক বেশি হবে, এফিসিয়েন্সি ফল করবে। কিন্তু তবুও যদি এডি কারেন্টের প্রশ্নটা আসে তাহলে এই আছে দুটো গল্প, হয় এয়ার কোড করে দাও, নাহলে লেমিনেশন দিয়ে দাও পাতলা পাতলা, লেমিনেশনের থিকনেস কমিয়ে দাও। পরের কোশ্চেনটা দেখো, কিন্তু যদি ল্যামিনেশন পাতলা করে দিলাম আর ওই যে মেটাল প্লেটের থিকনেসটা, লেমিনেশন পাতলা করে দিলে আর একটা কিন্তু আছে, করে দিলাম প্লেটের থিকনেস মোটা করে দিলাম, তাহলেও তো সেই এডি কারেন্ট লস বাড়তে থাকবে। তারপরে কারণ আলটিমেটলি তোমাকে রেজিস্ট্যান্স দিতেই হবে, হয় কোর মেটেরিয়ালের এফেক্টিভ রেজিস্ট্যান্স বাড়িয়ে দাও, ফ্রাইড কোড ব্যবহার করে দাও, তাহলেও হবে। কিন্তু থিকনেস বাড়ালে কী হয় সমস্যা হয় সেটা তুমি কনফার্ম করে নাও, যে এডি কারেন্ট লস বাড়ানোর জন্য আমাকে রেজিস্ট্যান্স দিতে হবে। দেখো V equal to IR, I equal to V by R, I inverse proportional to R. Sorry. ল্যামিনেশনের থিকনেস দিয়ে বলতে না, বোঝাচ্ছি দেখো, রেজিস্ট্যান্স বাড়লে V equal to IR, তাহলে I equal to V by R, I inverse proportional to R. তুমি যদি কারেন্ট কমাতে চাও তাহলে রেজিস্ট্যান্স বাড়াতে হবে। এডি কারেন্টের সার্কুলেটিং কারেন্ট, তারপরে রেজিস্ট্যান্স বাড়লে তোমার এডি কারেন্ট লস কমবে। তারপরে লেমিনেশনের থিকনেস বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, তাহলে লেমিনেশনের থিকনেস বাড়লাম, রেজিস্ট্যান্স বাড়লে তো কারেন্ট সার্কুলেটিং কারেন্ট কম হওয়ার কথা, কিন্তু কম না হয় বেশি হয়ে গেল। দেখো এই কোরের ভেতর দিয়ে এই লেমিনেশন যে জায়গাটা নিয়ে নেয়, লেমিনেশন ঢুকানোর জন্য যে জায়গাটা চলে যায় আমার, সেই জায়গাটা তো আয়রন ছিল, তাহলে সেই জায়গাটা আয়রন না থাকার কারণে কেটেতে বাদ দিয়ে তারপরে আমার লেমিনেশন ঢোকাতে হচ্ছে, তাহলে আয়রনের ভলিউমটা কমে যাবে। এবার ফ্লাক্স ডেন্সিটি বি ম্যাক্স
ডিস্ট্রিবিউশন 5/a। এরিয়া এবার এখানে এরিয়া কমে যায়, ফ্লাক্স সেম ফ্লাক্সের জন্য এরিয়া কমে যায় বলে ফ্লাক্স ডেন্সিটি বেড়ে যায়। ফ্লাক্স ডেন্সিটির সঙ্গে যেহেতু স্কোয়ারটা বাই ডিটি প্রপোর্শনাল, ফ্লাক্স ডেন্সিটি বেড়ে যায় বলে এডি কারেন্ট লসটা স্কোয়ারটা বেড়ে যায়। সেই জন্য লেমিনেশন থিকনেসের সঙ্গে স্কোয়ারটা বাড়বে 4 গুণ বেড়ে যাবে। সেই জন্য চেষ্টা করা যে লেমিনেশন থিকনেস পাতলা করা, কিন্তু তার ইনসুলেটিং প্রপার্টি যেন হাই হয়, সেটা চেষ্টা করা, যাতে কোর মেটেরিয়ালের ভলিউমটা কমে না যায়। মাইকা দিয়ে দেওয়া হবে। পরের কোশ্চেনটা দেখো, 112 দাগ। 112 দাগের কোশ্চেনটা কেটে দাও, 113 দাগে চলে আসো। 113 দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লো ভোল্টেজ জয়নিং, লো ভোল্টেজ জয়নিংস কথাটা নিচে দাগ দাও, আর প্লেস নিয়ারার টু দ্য কোর, নিয়ারার টু দ্য কোর কথাটা নিচে দাগ দাও। ইন দ্য কেস অফ দ্য কনসেন্ট্রিক ওয়াইন্ডিং, বিকজ দ্যাটস কনসেন্ট্রিক ওয়াইন্ডিং বা স্যান্ডউইচ টাইপের ওয়াইন্ডিং, মানে ওই হাই ভোল্টেজ লো ভোল্টেজ যখন একই লিঙ্কের উপরে পাকানো হয় তখন সেটাকে কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং বা স্যান্ডউইচ টাইপ ওয়াইন্ডিং বলে। দেখি ভোল্টেজের উপর নির্ভর করে ইনসুলেটিং প্রপার্টি, আর কারেন্টের উপর নির্ভর করে কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া। লিম্বের উপরে সবার আগে লো ভোল্টেজ জয়েন্টিংটা পাকানো হয়। লো ভোল্টেজ জয়েন্টিংটা পাকানো হলে কী হবে, লো ভোল্টেজের যেহেতু ইনসুলেশনের রিকোয়ারমেন্ট কম, তাহলে ওই জিনিসটা অত ইনসুলেশন ফেলিয়ার করতে কোনো মানে সমস্যা ক্রিয়েট করে না। এবার প্রথমে যদি আমি হাই ভোল্টেজ জয়েন্টিং পাকিয়ে নিয়ে জিনিসটা মোটা করি, তারপরে যদি আমি লো ভোল্টেজ জয়েন্টিংটা পাকাই, টার্ন সংখ্যা তো সেম। লো ভোল্টেজ জয়েন্টিংয়ে ভোল্টেজ লো, কারেন্ট হাই বলে কন্ডাক্টরের ক্রস সেকশনে মোটা মোটা, তাহলে মোটা মোটা জিনিস এক একটা পাঁকেই অনেকখানি কপার লেগে যাচ্ছে। সেটা যদি ছোটো জায়গায় না পাকি, আমি যদি বড়ো জায়গা জিনিসটা বড় হয়ে গেছে তার উপরে পাকাই, তাহলে কী হয়ে যাবে, অনেক বেশি পরিমাণে কপার লাগবে। তাহলে কপার রিকোয়ারমেন্টও বাড়বে, আবার সঙ্গে সঙ্গে আমার ইনসুলেশন প্রবলেমটাও ক্রিয়েট হবে। সেই জন্য মেইনলি ইনসুলেশন প্রবলেমের জন্য ওটা করে। তাহলে লো ভোল্টেজ ওয়াইন্ডিং আর প্লেস নিয়ারার টু দ্য কোর ইন দ্য কেস অফ দ্য concentric winding because dash the reduced insulation requirement, সঠিক উত্তর সি থাকে। ইনসুলেশন রিকোয়ারমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইনসুলেশন ফেইলিয়ার বা প্রবলেম রিডিউস করার জন্য। আর এখানে দেখ এই দাগে লিখেছে রিডিউস হিস্টেসিস লস, রিডিউস এডি কারেন্ট লস, এগুলো হবে না কেন? হিস্টেসিস এবং এডি কারেন্ট লস হচ্ছে কোরের ধর্ম, এটা ওয়াইন্ডিংয়ের ধর্ম না, সেই জন্য এই দাগ বি দাগ উত্তর হবে না। আর দে রিডিউস লিকেজ ফ্লাক্স, লিকেজ ফ্লাক্স নির্ভর করে এয়ার গ্যাপের উপরে, এখানে এয়ার গ্যাপের সঙ্গে সম্পর্কিত কোনো ব্যাপার নেই, সেজন্য ওটা উত্তর হবে না। তাহলে সঠিক উত্তর এখানকার অপশন হচ্ছে সি দাগ। 114 দাগের কোশ্চেনে দেখো, হোয়াট ইজ দ্য পাওয়ার ট্রান্সমিটেড ইন্ডাকটিভলি, ইন্ডাকটিভলি কথাটা নিচে দাগ দাও। ইন অ্যান অটো ট্রান্সফর্মার, অটো ট্রান্সফর্মার কথাটা নিচে দাগ দাও। হুইচ সাপ্লাইড এ লোড অ্যাট 161 ভোল্ট উইথ অ্যান অ্যাপ্লাইড প্রাইমারি ভোল্টেজ অফ 230 ভোল্ট। What is the power transmitted inductively in an auto transformer? Inductively কথাটা নিচে দাগ দাও। দেখো দুটো গল্প আছে, কন্ডাক্টিভলি আর ইন্ডাকটিভলি। কন্ডাক্টিভলি এখান থেকে উচ্চারণ বিকৃত করে কন্ডাক্টিভলি, এই কন্ডাক্টিভলি ফর কে। এবার আসি ইন্ডাকটিভলি। এই আয়ের থেকে চলে এলো অন, এখান থেকে চলে এলো অন মাইনাস কে। তাহলে এখানে আমার জানতে চাইছে কি, দেখো এটা মনে রাখার কথা, হোয়াট ইজ দ্য পাওয়ার ট্রান্সমিটেড ইন্ডাকটিভলি, ইন্ডাকটিভলি কথাটা নিচে থাকবে। তাহলে ইন্ডাকটিভলি বলে দিয়েছে, তার মানে 1 মাইনাস কে কিন্তু কে ভেরিয়েটিভ। তাহলে ইন্ডাকটিভলি জানতে চাইছে, তাহলে 1 মাইনাস কে ইন্টু রেটিং, তাহলে 1 মাইনাস কে। এবার অ্যান্সারটা জানতে চাইছে পার্সেন্টেজে, তাহলে পার্সেন্টেজে জানতে চাইলে 100 দিয়ে গুণ করতে হবে। 1 মাইনাস কে এর মান কত, কে ইজিক্যাল টু কী হবে, কে ইজিক্যাল টু V2 বাই V1 হবে তো, টার্ন রেশিও V2 বাই V1। তাহলে সেকেন্ডারি ভোল্টেজ 161 ভোল্ট বাই কত আছে 230। হিসাবের সুবিধার জন্য এটাকে আমি 160 মনে করব, এটাকে আমি মনে করলাম 8 দুগুণে 16, 3 আটা 24।
তাহলে 2/3 হয়ে গেল। 1 - 2/3 মানে কত? 1/3। 1/3 × 100 মানে কত? 33%। তাহলে সঠিক উত্তর ওই 33 কাছাকাছি যে অপশানটা থাকবে সেটা। 33 থেকে আরও অবশ্যই কম হবে, কারণ জিনিসটা দেখো এখানে আমি 8 × 2 = 16 2 বসিয়েছি, আর এখানে দেখো 3024 240 হতে হতো। এখানে এক বেশি এক কমিয়েছি, আর এখানে দেখো 10 বাড়িয়ে নিয়েছি, তারপরে আমার 1/3 এসছে। তাহলে জিনিসটা এর থেকে অবশ্যই একটু কম ছিল। তবে সেই জন্য 33% থেকে সামান্য কমই হবে। 33% থেকে সামান্য কম হলে অপশান একমাত্র ডি দাগ আছে, সেখানে ডি দাগ উত্তর হবে। তাহলে 30%। পরের কোশ্চেনটা দেখো 115 দাগে ইন কোর টাইপ কথাটা নিচে দাগ দাও। ট্রান্সফার দ্য নাম্বার অফ ফ্লাক্স পাথ আর ড্যাশ। কোর টাইপের ফ্লাক্স পাথ কথাটা নিচে দাগ দাও। তাহলে এখানে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার না 3 ফেজ ট্রান্সফর্মার সেটা কিন্তু উল্লেখ করেনি, কিন্তু আমাকে বলে দিয়েছে কোর টাইপ ট্রান্সফর্মার। তাহলে কোর টাইপ ট্রান্সফর্মার দেখো এই হচ্ছে কোর টাইপ ট্রান্সফর্মার। তাহলে কোর টাইপ ট্রান্সফর্মার কত থাকবে? একটাই পাথ থাকবে, এই পাথ। যদি এটা সেল টাইপ হতো তাহলে কি হতো? এখান থেকে একটা ফ্লাক্স ফ্লো করতো, এখান থেকে একটা ফ্লাক্স ডাবল পাথ থাকতো। তাহলে যেটা দাগে লেখা আছে 2, তার পাশে একটা অ্যারোজিনে দিয়ে লিখে রাখো সেল টাইপ। আর এখানকার অপশন অনুসারে এক বা সিঙ্গেল উত্তর হবে, তাহলে সেটা ডি দাগে আছে, সেখানে ডি ফর সঠিক উত্তর। 116 দাগের কোশ্চেনটা দেখো, দ্য রিলেশন বিটুইন দ্য এক্সাইটেশন কারেন্ট কথাটা নিচে দাগ দাও, আর ম্যাগনেটিক ফ্লাক্স কথাটা নিচে দাগ দাও অফ এ ট্রান্সফর্মার ইজ ড্যাশ। কারেন্ট লিডস ফ্লাক্স নাকি? এটা সঠিক উত্তর হবে কারেন্ট লিডস ফ্লাক্স। দেখো এই ছবি দেখলেই বুঝতে পারবে সঠিক উত্তর এটা। রেফারেন্স কি সেটা দেখতে হবে, আর তার রেসপেক্টে কাকে বলছে সেটা দেখতে হবে। তোমার থেকে আমি 5 বছরের বড়, মানে আমার থেকে তুমি 5 বছরের ছোট, তাহলে কি তুলনাটা কার সঙ্গে কার করা হচ্ছে সেই দেখে বুঝতে হবে। পরের কোশ্চেনটা দেখো 117 দাগ কেটে দাও। 118 দাগ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য পাওয়ার ট্রান্সফার্ড কন্ডাক্টিভলি কথাটা নিচে দাগ দাও ফ্রম প্রাইমারি টু সেকেন্ডারি অফ অ্যান অটো ট্রান্সফর্মার হ্যাভিং ট্রান্সফরমেশন রেশিও 0.8। তাহলে আমার বাকি ঝামেলাও মানে হারিয়ে দিল, ট্রান্সফরমেশন রেশিওটাও দিয়ে দিয়েছে। সাপ্লাইং এ লোড অফ 3 কিলোওয়াট। তাহলে আমার কি বলে দিয়েছে? কন্ডাক্টিভলি বানান সি দিয়ে আমি সেখানে বলে দেবো কে। তাহলে ফর্মুলাটা আমার কন্ডাক্টিভলি কি চলে এলো? তাহলে কে ইন্টু কেভি রেটিং হলেই হয়ে গেল। এখানে কে এর মান হচ্ছে 0.8 বলে দিয়েছে, আর কেভি রেটিং কত? 3। তাহলে 3 × 24 2.4। তাহলে সঠিক উত্তর এখানকার অপশন হচ্ছে বি ফর বয়। 119 দাগের কোশ্চেনটা দেখো, আর যদি ইন্ডাকটিভলি বলতো তাহলে কি হতো? ইন্ডাকটিভলি বানান এই আইটি, তাহলে বুঝতে পারবে। এখান থেকে হচ্ছে আই থেকে চলে এসছে 1, তাহলে 1 - কিন্তু কেভি 1 - 0.8 কেভি হলো 3, 0.2 × 3 0.6। এই দুটো যোগফল কিন্তু টোটাল পাওয়ার ট্রান্সফার 0.6 + 2.6 টোটাল কেভিএ তো এই দুটো ভাগে ভাগ হবে। বাবার সম্পত্তি একজনে কে ইন্টু পাচ্ছে, একজন হচ্ছে 1 - কে পাচ্ছে। দুজনের যোগফল কত হবে? বাবার সম্পত্তি টোটাল পাওয়ার ট্রান্সফার দেবে। 119 দেখ, হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশন ফোর্স turn in the case of the transformer having turns N1 and N2
ভোল্টেজ V1 and V2 and current I1 and I2 is the primary and secondary coil respectively. মানে ওই ইসের মানটা ট্রান্সফিউশন ট্রান্সফরমেশন রেশিও যে গল্পটা থাকে না, তাই V2/V1 সমান E2/E1 সমান IN/I2 সমান কে, সেরকম ব্যাপার। তাহলে এখানে সঠিক উত্তর হবে এ। দেখ পরের কোশ্চেনটা দেখো 120 দেখ। 14 দেখ কোর লস কথাটা নিচে দেখো, ইন হাই ফ্রিকোয়েন্সি কথাটা নিচে দেখো, ফ্রাইড কোড কথাটা নিচে দেখো, ট্রান্সফর্মার ইন SMPS পাওয়ার সাপ্লাই। এটা মুখস্থ করতে হবে। কোর লসটা SMPS পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল করার চেষ্টা করতে হয়, বা এইসব ধরনের কোশ্চেনে সব থেকে ছোটো অ্যান্সারটাই উত্তর হয়, কারণ চেষ্টা করা হয় সব থেকে কম লস করার। তাহলে এখানে সব থেকে ছোটো অপশন হচ্ছে 1%, তাহলে 1% অফ প্যাকেট পাওয়ার। সঠিক উত্তর এখানকার অপশন হচ্ছে ডিফল্ট।